একাত্তরের অমীমাংসিত ইস্যু দুবার সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় শুরু হওয়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার। দুই দেশের মধ্যে 6 চুক্তি ও সমঝোতা সই। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাইলে আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। জামাত আমিরের পর কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি। বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিএসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্র দলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ দিয়ে রিট। ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। রাজনীতিবিদ সহ 40 দেশের প্রতিনিধির অংশগ্রহণ। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়, অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। দুপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে চলে আসে একাত্তর প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর চরম নৃশংসতার সামনে দাঁড়িয়ে গণহত্যার শিকার হয়েছিল নিরস্ত্র বাংলাদেশি। স্বাধীনতা অর্জনের 54 বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাক দার বলেন, একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে 2 দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে একাত্তর প্রসঙ্গে ইসহাক দারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা। যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাইলে তাদের মতো করে, তাই না? ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে 5টি সমঝোতা স্মারক। We also signed today 1 agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দ্বিপক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সংবলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব সে বিষয়ে কথা বলেছেন জামায়াতের আমির। জামাত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিএসির সামনেই একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিএসির কাছে সুষ্ঠু বিচার চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তা কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। ইসি জানায়, নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলোর সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ করে ছাত্রদল। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে। 26 তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সোরে। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ভিপি প্রার্থী সাদিক কায়েম। ইউনিভার্সিটি প্রশাসন সম্ভবত সব ক্ষমতার পরিচয় দিতে পারছেন না এবং একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ বারবার করছেন। কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ছাত্রদল। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ, সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ
এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা করেছেন। সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক জুবাইর প্যানেলের প্রার্থীরা। এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ভোট কেন্দ্র বৃদ্ধি সহ 6টি দাবি করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। ভোট কেন্দ্র আরও বাড়াতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন ঘিরে উৎসব মুখর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসুতে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার হবে মনোনয়নপত্র বাছাই। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের ডামাডোল বইছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। রোববার সকালে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম, যা চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে বেশ কয়েকটি ফর্ম বিতরণ করা হয়। মনোনয়নপত্র বিতরণ চলবে 26 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। আর 28 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 15 সেপ্টেম্বর। দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সবকিছুর উদ্যোগে শুধুমাত্র এবং শুধু শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি তাই সাধারণভাবেই স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। যৌক্তিক দাবিগুলো নিয়ে যাতে রাষ্ট্র নির্বাচনটা স্বতঃস্ফূর্ত ফেস্টিভ মুডে হয় সেটা আপনার আমার সকলের কাম্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সোমবার। এরপরই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। এখন পর্যন্ত শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এদিকে দীর্ঘ 35 বছর ধরে হদিস নেই চাকসু নির্বাচনের। এ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে তারা অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। প্রশাসন যদি আবার তফসিল ঘোষণার ক্ষেত্রে বিলম্ব করে কিংবা দেরি করে, সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রত্যেকটা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করে ফেলেছে, কিন্তু আমাদের এখানে কিছু হচ্ছে না। সকলের দাবি হচ্ছে এমফিল পিএইচডি বাদ দিয়ে শুধুমাত্র রানিং স্টুডেন্টের মাধ্যমে চাকরি নির্বাচন করা হোক। দীর্ঘ সময় পর্যায়িত হচ্ছে, আমি আশাবাদী সমাজকে আমেজ কাজ করবে। আমরাও ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির সবাইকে সাথে নিয়ে আমরা চাকরি করব। তবে এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারব। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 70 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। সবশেষ হয় 1990 সালে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রোহিঙ্গারা খাদ্য কাপড়ের জন্য বাংলাদেশে আসেনি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছে। কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সংলাপে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। কক্সবাজারের ইরানিতে এক হোটেলে এই সম্মেলনে অংশ নিয়েছেন 40টি দেশ ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সব সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। অংশ নেন প্রায় 100 খানেক রোহিঙ্গাও। বক্তব্যে নিজেদের উপর চলা ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন তারা। দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সোমবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই হত্যায় জড়িতদের বিচার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবখশ চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শহীদ ও আহতদের পরিবার। দুপুরে যমুনা অভিমুখে যাওয়ার পথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তারা। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে সকালে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাচ্ছে তার কাছে।
বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সন্ধ্যা 6:58 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করেন এবং এই যে অনুষ্ঠান বা এই কার্যক্রমটি, এই কর্মসূচিটি 7:30টায় থাকলেও এটি আধা ঘন্টা এগিয়ে এনে এই বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং তাদের ভেতরে আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই বৈঠকে রয়েছেন। পাশাপাশি পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার সাথে যে তার অফিসিয়ালরা রয়েছেন তারাও সেই বৈঠকে রয়েছেন। এর আগে আজ রোববার দিনভর ইসহাক দার ব্যস্ত সূচি পার করেছেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি যেই সৌজন্য সাক্ষাৎটি এখন অনুষ্ঠিত হচ্ছে, এর আগে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম তার সাথেও তিনি দেখা করে এসেছিলেন রাজধানীর বসুন্ধরা এবং তার পূর্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, প্রায় 13 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশে সফর করেছেন এবং সফরের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হয়েছে। 5টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং একটি কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিসা বিলোপের একটি চুক্তি অবলোপন করা, সেটিও কিন্তু স্বাক্ষর হয়েছে। সে সময় বেশ কিছু বিষয় নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন, পাকিস্তান বাংলাদেশের অমীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে। এখন পর্যন্ত এই বৈঠকটি চলছে এবং বৈঠকের পরে দলটির পক্ষ থেকে ব্রিফ করা হবে। বেগম জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাতের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থায় মর্মাহত করেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সংস্কার কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা তার। এরপরই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। নারায়ণগঞ্জ থেকে আরও ক্রিকেটার তুলে আনতে ওসমানী পৌর স্টেডিয়ামে বাড়ানো হবে উইকেটের সংখ্যা জানান বুলবুল। একই সঙ্গে জেলাটিতে চালু করা হবে কোচেস ট্রেনিং প্রোগ্রাম। ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল। শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল। এই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। প্রথমে যে কাজটা করব আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। প্রতিশ্রুতি দিতে পারছি না, একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ভাই আছেন, এখানে ফাইম ভাই আছেন। এখানে আমরা যদি একটা ছোটোখাটো কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।